কি হলো বলুন, তারপর কি হলো? অধীর আরোহীর চোখে চোখ রেখে করুণ সুরে বলে, সেদিন যদি দাদু সেই কাজটা না করতেন, তবে আজ আমরা সবাই এক পরিবারে থাকতাম। হয়তো মনে একে অপরের প্রতি হিংসা থাকতো, তবে একসাথে তো থাকতে পারতাম। আরোহী অধীরের এমন কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়, তাই সে আবারও বলে, কি কাজ করেছিল দাদু, বলুন আমায়। অধীর ফের বলতে আরম্ভ করলো, আতিক খান বিজনেস বোঝেন না, এই কথাটি রটে দিলেন আশিক খান। নিজের বাবার কানে ছোট ভাই সম্পর্কে অনেক মন্দ কথা বলতে লাগলেন, যে এক পর্যায়ে অসহ্য লাগতে শুরু করল না বাবার কাছে। তিনি একদিন খান বাড়িতে বৈঠক ডাকলেন। খানবাড়ির মাঝ খানের অংশ জুড়ে বিশাল বৈঠকখানার আয়োজন করেছেন এই বাড়ির প্রধান কর্তা রমজান খান। গম্ভীর মুখে তিনি তার নির্ধারিত চেয়ারটিতে বসে আছেন। তার পাশে বসে আছেন অতি থেকে অতি প্রিয় বন্ধু আলতাফ চৌধুরী। আজ কোনো একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এই বৈঠকের আয়োজন করেছেন রমজান। উপস্থিত থাকতে বলেছেন দুই বাড়ির ছোট থেকে বড় সকল সদস্যদেরকে। সাথে যুক্ত আছেন তার বিজনেসম্যান পার্টনার সহ আরো কয়েকজন লোক। আফসানা খান মুখে পান গুজে রাইমার দিকে বেশ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটাকে বলে তাচ্ছিল্যের দৃষ্টি। তিনি কখনো রাইমাকে দেখতে পারেন না। মুখে মুখে উত্তর দেয়া তার স্বভাব। মেয়েটা গর্ভবতী, কিন্তু তার এই জিনিসটা ভালো লাগছে না, বরং রাগ লাগছে তাকে দেখে। সৎ ছেলের বউকে সে দু চোখেও দেখতে পারে না। মেয়েটা বেশ চঞ্চল প্রকৃতির। আজ অবধি অনেক কিছুই তিনি করেছেন, তবে কখনো এই মেয়েটাকে সাহায্য করতে পারেননি। এই নিয়ে তার দুঃখের শেষ নেই। আফসানা খানের ভাবনার মাঝেই আলতাফ চৌধুরী বলেন, রমজান, হঠাৎ করে ডাকলি কেন? কোনো জরুরি কথা বলবি? রমজান খান গম্ভীর মুখে একবার বড় ছেলের দিকে তাকান, তারপর ছোট ছেলেকে দেখেন, তারপর গম্ভীর মুখেই বলেন, হ্যাঁ, জরুরি কথা বলতে আমি আমার সম্পত্তি সবটা ভাগ করে দিতে চাইছি। কথাটা শুনেই আফসানা খান হাসেন। উনি জানেন সম্পত্তির বেশিরভাগটা ওনার ছেলে আশিক খান পাবে, কারণ সে সবকিছু দেখাশোনা করে। তবে তার এই খুশি হওয়াটা বেশি সময় টিকল না বোধহয়, কারণ এই পরের ঘটনা তার একদমই প্রত্যাশার বাইরে ছিল। আফসানা খানকে নিরাশ করে দিয়ে রমজান খান বলেন, আমার অর্ধেক সম্পত্তি আর পুরো বিজনেসটা নিজের ছোট ছেলের অনাগত সন্তানের নামে লিখে দিচ্ছি, আর বাকিটুকু আমি যতদিন অব্দি বেঁচে আছি আমার, আর মারা যাওয়ার পর ততটুকু আশিককে। কথাটা শুনে চমকে তাকায় উপস্থিত সবাই। বিস্মিত হয়ে আশিক খান তার বাবাকে দেখছে। নিজের বাবার কাছে সে কখনো এমনটা আশা করেনি। চুপচাপ দাঁতে দাঁত চেপে বসে আছে সে। আতিক খান বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, রমজান রাগী গলায় বলেন, আমি কি করছি আর না করছি সেটা তোমার জানার বিষয় না। আমি আমার নাতিকে সবকিছু দিয়ে দিলাম নিজ ইচ্ছায়। তুমি তো ব্যবসার কিছুই বোঝো না। এখন যা বলছি তাই করবে। সবটা আমি তোমার সন্তানের নামে লিখে দিচ্ছি। তখনই আলতাফ চৌধুরী উঠে দাঁড়িয়ে বলেন, কি বলছিস রমজান তুই? আতিক যদি বিজনেসের কিছুই না বুঝে, তাহলে কেন ওর নামে সবটা লিখে দিয়েছিস? ও তো কিছুই সামলাতে পারবে না। ও পারবে কি না পারবে সেটা আমার দেখার বিষয় না। এখন ওকে ওর সবকিছু বুঝিয়ে দিচ্ছি। আর তুমি ওকে সবকিছু দিয়ে দিবা আর আমি চুপ করে বসে থাকবো, এটা ভাবছো বাবা? আশিক খান এবার মুখ খুললেন। এত সময় ধরে সে মুখ বুঝে সহ্য করেছে সবটা, কিন্তু আর না। আশিক খানের এমন কথা শুনে রমজান চেঁচিয়ে বলেন, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? সাহস তো কম না। এক পয়সাও দিব না এখন তোমাকে। তা তো তুমি এমনিতেই দিবে না, সেটা জানি। সব তো ছোট ছেলেকেই দিচ্ছ, আর মুখ বুঝে কিছুই সহ্য করবো না। আমি আতিককে মেরে ফেলবো। কথাটা বলেই নিজের রিভলভারটা বের করে সামনের চেয়ারে বসে থাকা আতিকের দিকে তাক করল সে। হইচই পড়ে গেল সবার মাঝে। সবাই চেয়ার ছেড়ে উঠে ছুটে লাগলো বাহিরের দিকে, কিন্তু আশিকের গার্ডরা তাদের উপর গুলি ছুটতে লাগলেন। রমজান খান এমন দৃশ্য দেখে আশিক খানের গালে চর বসিয়ে দিলেন, কিন্তু এতে করে অবস্থা আরো ব্যাগতিক হয়ে গেল। আশিক খান রেগে গিয়ে নিজের হাতে থাকা রিভলভার দিয়ে নিজ জন্মদাতা পিতাকে আঘাত করল। আতিক এমন দৃশ্য দেখে আশিক খানকে বলে, আশিক রাগী গলায় বলে, প্রয়োজন পড়লে তোকেও মারবো, আমি কাউকে ছাড়বো না। আমার হক আমাকে দিতেই হবে। আতিক বলে, তোমার হক কেউ তোমার থেকে নিচ্ছে না। আমিও এমনিতে এই সম্পত্তির এক পয়সাও নিব না। তুমি কেন এমন করলে? সিঁড়িতে দাঁড়িয়ে থাকা আফসানা খান চেঁচিয়ে বলেন, আশিক, ওর কথা শুনবি না। সত্য সতই হয়। আজ দরকার পড়লে রক্তের বন্যা বয়ে যাক, 2-4টা লাশ পড়ুক, তবুও হক আদায় করেই ছাড়বি। এই আতিককেই তো প্রধান সমস্যা, ওকেই মেরে ফেল। নিজের বন্ধুরকে মাথায় হাত দিয়ে বসে পড়তে দেখে এগিয়ে যান আলতাফ চৌধুরী।
আশিক খানকে কিছু বলতে যাবেন তখনই তিনি রিভলভারের ট্রিগারে চাপ দিলেন। মাটিতে লুটিয়ে পড়ল আলতাফ চৌধুরী। মোহনা চৌধুরী চিৎকার দিলেন। স্বামীর মাথাটা নিজের কোলে তুলে কান্না করতে লাগলেন। রাইমা উপরে নিজের রুমে ছিল। হঠাৎ এমন শব্দ শুনে সে ছুটে নিচের দিকে আসতে নেয়। তখনই আফসানা খান তার মাথায় বন্দুক ঠেকিয়ে ধরল। আতিক খানের দিকে হুঙ্কার ছেড়ে দিয়ে বলে, এখনই ওই পেপারে আমার ছেলে আশিকের নাম লিখে দে, না হলে তোর বউ আর তোর বাচ্চা বাঁচবে না। আতিক কোন দিকে যাবে, কি করবে, সবটা তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। মৃত্যু সজ্জায় পা দিয়েছেন রমজান খান। রক্ত কপাল নাকে চুয়ে চুয়ে পড়ছে, কিন্তু সেই সবকে পাত্তা না দিয়ে উনি বহু কষ্টে বলেন, আতিক, বৌমাকে নিয়ে এখান থেকে চলে যা। যদি তুমি এখানে থাকো তবে তবে ওরা তোমাকেও মেরে ফেলবে। পেপারে সাইন করলেও ওরা তোমাদের ছাড়বে না বাবা। চলে যাও বাবা, এই দেশ ছেড়ে, এই শহর ছেড়ে, এই বাড়ি ছেড়ে চলে যাও। আমার বংশের প্রদীপ একদিন এই দাদার প্রতিশোধ নিতে ঠিকই আসবে। তোরা চলে যা বাবা, এখান থেকে চলে যা। রাইমা নিজের বাবার রক্তাক্ত শরীর দেখে অন্য কিছু ভাবতে পারল না। সে আফসানা খানকে ধাক্কা দিয়ে নিচে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত আফসানা খান নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ি দিয়ে পড়ে যান। মাথায় বেশ গুরুত্ব আঘাত পেয়ে তিনি সেখানেই মারা যান। আর রমজান খানকে গুলি করেন ওনার নিজের ছেলে। ওই দিন কোনো মতে রাইমাকে ধরে আতিক সেই দেশ ছেড়ে পালিয়ে লন্ডনে চলে যায়। সবাই জানলো যে সে মারা গিয়েছে। লন্ডনে তারা নিজেদের এক আলাদা সংসার বানিয়ে নিল। বর্তমান অধীর চুপ করে যায়। এইবার তার গলা ধরেছে। আরোহী উঠে এসে তাকে এক গ্লাস পানি দেয়। এক নিঃশ্বাসেই সবটুকু পানি খেয়ে নিল সে। এত সময় ধরে কথা বলার স্বভাব তার নেই, তবে আজ বলতে হচ্ছে। অধীর সবটাই সংক্ষেপে বলেছে, বেশি কথা বললে পরে আরোহী নিজেই কষ্ট পাবে, যেটা চায় না অধীর। সে চায় না তার বউটা আর কষ্ট পাক। কম কষ্ট তো আর সে দেয়নি এই কয়েক মাস। অধীর জানালার বাহিরে সেই শূন্য আকাশটার দিকে নজর দিল। আজ তো আকাশে চাঁদ নেই, তবে তারা কেন আছে? একটা লম্বা শ্বাস ফেলে ডুব দিল সেই তিক্ত অতীতের পাতায়, যা তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার বহু কিছু দিয়েও গিয়েছে। অতীত সেদিন ছিল আতিকের জীবনের খুশির দিন, তবে সেই দিনটাই তার কাছ থেকে তার প্রিয় মানুষটিকে কেড়ে নিয়ে চলে গিয়েছে। তার প্রিয়তমা, তার জীবনসঙ্গী তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যায় না ফেরার দেশে। আর তার কাছে দিয়ে যায় দুটি ফুটফুটে শিশু। আতিক তাদের বুকের সাথে আগলে রেখেই নিজের জীবন পার করতে চেয়েছে। সে তো চির এতিম মাকে জন্মের সময় হারিয়েছে, আবার ভাইয়ের হাতে বাবা খুন। যাকে মা বলে ডাকত সেও নেই, আর জীবন সঙ্গীটাও আজ ছেড়ে গেল। আতিক চায় না তার সন্তানরা কখনো মায়ের কমতি বুঝতে পারুক। তাই তিনি সর্বদা তাদেরকে মা বাবা দুজনের ভালোবাসা, আদর, যত্ন দিয়ে বড় করতে লাগলেন। রমজান খান যেই সম্পত্তি তাকে লিখে দিয়ে গিয়েছে, তিনি তার একটা পয়সাও না নিয়ে নিজের যোগ্যতায় আরও একটা ব্যবসা শুরু করল, যার মধ্যে ভাগিদার শুধু তার দুই সন্তান, অধীর আর রাইমা। উনি নিজে কষ্ট করতেন, তবে কখনো তাদের কষ্ট জিনিসটা বুঝতে দেয়নি। অধীর আবার বলতে থাকে, সময়টা যখন আমার 7 বছর, ভালোই সবকিছু বুঝতে পারতাম। বাবা একদিন হঠাৎ করেই আমাকে আর রামেকে নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা হন। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এসব প্রশ্ন করার মতো বুদ্ধি ছিল না। আমি আর রামের পিছনে সিটে বসেছিলাম, বাবা ড্রাইভার সামনে বসেছিল। বাবাকে সেদিন বেশ খুশি খুশি দেখাচ্ছিল। সে বারবার আমাদের 2 ভাই বোনকে বলেছিল, আজ আমি অনেক খুশি, এতগুলো বছর পর আমি আমার ভাইকে দেখব, আর তোমরা নিজেদের দাদা বাড়ি যাবে। রাইমা খুশিতে গদগদ হয়ে বলেছিল, পাপা, আমরা দাদা বাড়ি যাব। বাবা রাইমার মাথায় আদরে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ মা, তোমার চাচু আমাদের ডেকেছেন, আমরা খান বাড়ি যাব। আমার বাড়ি তোমাদের নিজের বাড়ি। বাবার মুখ থেকে হাসি যেন যাচ্ছিল না। তা খুশি, তার মুখে হাসি। রাইমার বারবার খিলখিল করে হেসে দেওয়ার হাসির ঝঙ্কার আজ আমার কানে বাজে। আমাদের তো মা ছিল না, এক বাবাই ছিল আমাদের। না ছিল পরিবার, তিনি আমাদের মা, তিনি আমাদের বাবা, আর তিনি ছিলেন আমাদের পুরো পরিবার। হাসি, কান্না, সুখ, দুঃখ সবটা ভাগ করার একজন মানুষ। তিনি আমাদের দুজনের সুপার হিরো ছিলেন। সেদিন গাড়িতে আমরা অনেক মজা করলাম। হঠাৎ করে বাড়ি থেমে গেল। বাবা অবাক হলেন। অবাক গলায় ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, গাড়ি থামালে কেন? ড্রাইভার বলেন, স্যার, গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, একটু বেরিয়ে আসুন তো। বাবা বেরিয়ে যাওয়ার আগে আমাদের দুজনকে জড়িয়ে ধরে বলেছিল, তোমরা এখানে অপেক্ষা করো বাবা,
একটু পরেই ফিরছে। শেষবার মতো আদর করে আমাদের ছেড়ে একবারের জন্য চলে যান উনি। আর কখনো ফিরে আসেন না। আমরা অপেক্ষায় থাকি, তবে আর ফিরলেন না উনি। আমাদের চির এতিম করে চলে যান। গলা ধরে আসতো অধীরের। আরোহী মুখ তুলে তাকায়, সবটা তার কাছে কেমন যেন লাগছে। প্রথমবার অধীরের এমন কণ্ঠস্বর শুনে তার হৃদয় আটকে উঠছে। মাথা ভন ভন করতে লাগলো। প্রথমে একদিন কতগুলো মানুষের প্রাণ চলে গেল। রমজান খান, তার স্ত্রী আফসানা খান, আলতাফ চৌধুরী, এতগুলো মানুষের প্রাণ চলে যায় সামান্য টাকার জন্য। সন্তান হয়ে পিতাকে হত্যা করতে একবারও ভাবলেন না আশিক খান। আরোহী ভয়ে শুকনো ঢোকেন। আর সে যে ওই পিতার সন্তান, তাকে আঘাত করতে তো সে কোনো ভাবাভাবি করবে না। তাই তো আরোহীর সন্তানকে আঘাত করতে সে সিঁড়িতে তেল ফেলে রেখেছিল। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে অধীরকে জিজ্ঞেস করে, তারপর কি হলো? অধীর ফুস করে একটা দম নিল, এরপর ধরা গলায় বলে, নিজের চোখের সামনে নিজের পিতাকে আগুনে পড়তে দেখেছে। শুনেছি তার আর্তনাদ আর আর্ত চিৎকার। তা ছটফটে দেখেছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। চুপচাপ বসে থাকা ছাড়া আর কিছু করার ছিল না আমার। অধীরকে থামতে দেখে আরোহী তার মুখপানে চাইল। কেমন ছলছল করছে তার আখিদয়। বড্ড এলোমেলো হয়ে গিয়েছে ছেলেটা। অধীরকে এতটা এলোমেলো কষ্টের মাঝে কখনো দেখেনি সে। বিয়ের পর থেকেই দেখেছে ছেলেটা বড্ড সাহসী ও আত্মবিশ্বাসী। তবে আজ এত টলমলে কেন? নিজের পিতার কথা বলতে গিয়ে কি এমনটা? হয়তো কারণ একটা মানুষ যতই পাষাণ হোক না কেন, নিজের জন্মদাতার জন্য তার মনের কোণে একটু হলেও আবেগ থাকে। অধীরের বেলায়ও তাই। আরোহী একটা দীর্ঘশ্বাস ফেলে উৎসুক হয়ে তাকিয়ে আছে। অধীর ফের বলতে লাগলো, বাবা গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। ড্রাইভার সিটে গায়ে লেয়ে দিয়ে শুয়েছিল। আমি বিরক্ত হচ্ছিলাম, অনেক অনেক বিরক্ত। গাড়িতে বসে থাকতে একটু ভালো লাগছিল না। তাই ভাবলাম এটা বের হয়ে দেখি বাবা কি করছে। ড্রাইভারও বাইরে ছিল। আমি বের হয়ে গাড়ির পেছনের দিকটাতে দাঁড়িয়ে সবটা দেখতে লাগলাম। গাড়ির পাশের দিকে 6 জন লোক দাঁড়িয়ে আছে। বাবা তাদের মধ্যমণি। আমি লুকিয়ে সবটা শুনতে লাগলাম। তাদের মধ্যে থেকে আশিক খান বলতে লাগলো, কি মনে করছিলে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? দেখলি আজ তোকে তোর দেশে এনেই ছাড়লাম। বাবা অনেক অবাক হয়েছিলেন। অবাক করে বলেছিলেন, তুমি কি বলছো ভাইয়া? তুমি তো নিজেই আমাকে আসতে বলেছো, তাই না? সেদিন তাদের পৈশাচিক হাসিটা আজও আমার গায়ে কাটা দিয়ে ওঠে। বাবা তাদের কাছে যেটা আশা করেননি একদমই, সেটাই তারা করেছিল। আশিক খান নিজের মায়ের খুনি মনে করতেন আমার মাকে। ওনার ধারণা মা যদি সেদিন দাদিকে ধাক্কা না দিতেন তবে উনি আজ বেঁচে থাকতেন। 7 বছর পর বাবা ভেবেছিলেন যে হয়তো তার প্রতি রাগটা এখন নেই তার ভাইয়ের মনে। তবে তার ধারণাকে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত করে আশিক খান তার বুকে রিভলভার চেপে ধরে। মৃত্যুর ভয় ছিল না আমার পিতার চোখে, ভয় ছিল শুধু আমাদের দুজনের জন্য। আমি গাড়ির ব্যাক সাইডে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। সেটা বাবা দেখে ফেলে। সে আমার দিকে ঘুরে দাঁড়িয়েছিল, ইশারা চুপ থাকতে বলেছিলেন। উনি ভয়ে জড়সড় হয়ে গাড়ির পেছনের দিকে ঢুকিয়ে পড়ে। তবে পর মুহূর্তে দেখতে পাই এক অদ্ভুত দৃশ্য। আশিক খান তার বন্ধু শেখ সাহেবকে এগিয়ে আসতে বলেন। উনি হাতে রাখা ফাইলটা এগিয়ে দেন বাবার দিকে। জানানো হয় এটাতে সাইন করলে আমাদের 3 জনকে ছেড়ে দেবেন ওনারা। বাবার কোনো কালের সম্পত্তির প্রতি কোনো লোভ ছিল না, কিন্তু নিজের বাবার দেওয়া সম্পত্তির উপর সাইন করার পরও তারা দমে চায়নি। আরও 2টো পেপার এগিয়ে দিয়েছিলেন বাবার দিকে। বাবা অভয়কে হয় তার নামে যা লেখা ছিল সবটা দিয়ে দেওয়ার পরও তারা কিসের পেপার দিল? এটা পেপারটা ছিল বাবার এই 7 বছর ধরে যে তিলে তিলে নিজের বাড়ি গাড়ি তৈরি করেছে সেই সব সম্পত্তি আর টাকা পয়সা সবকিছু তাদের নামে লিখে দিতেন। কিন্তু এতে বাবা নাকচ করেন। তার কারণ ছিল সে এত বছর ধরে এই সবকিছু একটু একটু করে আমাদের 2 ভাই বোনের জন্য তৈরি করেছেন। এগুলো ব্যতীত আমাদের আর কিছুই থাকবে না। বাবা তাদের জানিয়ে দিল যে সে এটাতে সাইন করতে পারবে না। যেটা পছন্দ হলো না উপস্থিত কারো। একজন মহিলা এসে নিজের উঁচু মোটা হিল দিয়ে বাবাকে মারে। গলা ধরে এসেছে অধীর। কথাটা বলতে গেলেই গলা বসে আসছে তার। আরোহী অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। মাথায় এখন আপাতত কিছুই ঢুকছে না। আরোহী অধীরকে বলে, কি করেছিল মহিলাটা? অধীর কাঁপা কাঁপা গলায় বলে, সে হিল জুতো দিয়ে বাবার গালে আঘাত করতে লাগলো। বাবা চিৎকার করতে কেউ করছেন না, নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছেন আর ভয় পাচ্ছেন যদি রাইমা আর আমি কিছু দেখে ফেলি। আমাদের চিনতে উনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন। তারপরও উনি সাইন করতে নাকচ করেন। শেখ এগিয়ে এসে ওনার গলার উপর ছুরি ধরেন। তারপরও বাবা সাইন করতে নারাজ, কারণ তার নিজের কষ্টে টাকা ছিল ওগুলো।
একটু একটু করে তিলে তিলে তা তিনি জুড়েছেন, আর এই টাকাগুলোকে তার অপবিত্র অসৎ কাজে লাগাবে, এটা মানা ছিল তার জন্য মুশকিল। উনি জানেন সাইন করলেও তারা তাকে হত্যা করবে, আর না করলেও পড়বে। সে কারণ নিজেকে ধরে উঠতে পারেনি, বিচ্ছিরি গালি দিয়ে বাবার একটা হাত কেটে ফেলল। একজন লোক, তারা ছিল 6 জন। আমার বাবাটা না তখন অনেক কষ্ট পেয়েছিল জানো, আর গলা কাটা মুরগির মতো ছটফট করেছে, তবু মুখ দিয়ে একটু টু শব্দ করেনি। রায়মার যদি ঘুম ভেঙেছে, মেয়েটা সহ্য করতে পারবে না এইসব। বাবারা কেন এমন হয় বলো তো? আমার অনেক কষ্ট হচ্ছিল, থাকতে না পেয়ে ছুটে গিয়েছিলাম বাবার কাছে। তখনই কেউ একজন আমার চুল টেনে ধরে পাশে হাত ধরে দাঁড় করিয়ে দিল। চিৎকার করতে চেয়েছিলাম, বাবা মাটিতে লুটিয়ে পড়ে আমার দিকে তাকিয়ে হেসে বলেছিলেন, আমার অধীর একটুও শব্দ করবে না, সে তো অনেক শক্তিশালী তাই না? দেখো আমরা একটা গেম খেলছি, ওনারা এই সব নাটক করেছে। বাবা তোমার হাত। না না, এটাও নকল বাবা, ওনারা সবাই এই গেমের মধ্যে আছে, একটু পর দেখবে আমার হাত ঠিক হয়ে যাবে। বাবা আশিক খানের দিকে তাকিয়ে বললেন, আমি ছোটবেলা থেকেই এতিম ভাইজান, আমার ওপর আজ অবধি যা করেছেন আমি সব মুখ বুজে সহ্য করেছি, কিন্তু ওদের কিছু করেন না। ওরা কখনো মায়ের আদর যত্ন পায়নি যে, আমার পর ওদের এই পৃথিবীতে আর কেউ নেই, থাকবে না ভাইজান, দয়া করে ওদের ছেড়ে দিন। আশিক খান পৈশাচিক হাসি দিয়ে বলল, এতিম শালা, তোরা তোদের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই, বুঝলি? বাবা করুণ গলে পড়েছিল। এমন করলে বলেন না ভাইজান, না জানি কখনো আপনার ঘরে সন্তান যদি এতিম হয়ে বাঁচবে তখন। লোহা গরম করা হয়েছে পাশে, সেটা এনে সচরে বাবার গালে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। চিৎকার করতে চেয়েছিলাম, মুখ চেপে ধরল একজন। আশিক খান সহ তার বাকি 5 জন একের পর এক আঘাত করিয়ে যাচ্ছেন। আমি তার হাতে কামড় দিয়ে সেই কারণে উনি আমাকে চর মারলেন। বাবা ব্যথায় আর নড়তে পারছেন না। বাবা বাবা বলে চিৎকার করতে চাইলাম, তবে পারলাম না। বাবার আরেক হাতের আঙুল দিয়ে টিপসই নিল তারা। খুবই পাষাণ তাদের মন ছিল। বাবা আর নড়ছেন না। হঠাৎ করে গাড়ির ওপর আর বাবার উপর কিছু একটা ছিটাতে লাগলেন। বুঝলাম না কি, কিন্তু বড় মুহূর্তে বাবার শরীরের উপরে ম্যাচের ছুঁড়ে মারতে দেখে আমার টনক নড়ল। রাইমা ততক্ষণে বাবাকে দেখতে পেয়েছিল। ভয়ে জড়সড় এই গাড়ির সিটের সাথে লেপ্টে বসেছিল আমার বোনটা, যাদের মুখের শব্দ কেউ না শুনে, আমাকে আঘাত না করে দেয়। সে ভয়ে নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরে ফোপাতে লাগলো। বোনটা সহ্য করতে পারছিল না বাবার চিৎকার, আর্তনাদ, ছটফট সবকিছু কানে বাজে বারবার। মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে আমার বাবা কষ্ট পাচ্ছে। চোখ দেখছে গলা কাটা মুরগির ন্যায় তাকে ছটফট করতে। কিন্তু আফসোস, আমি তার জন্য কিছু করতে পারলাম না। এই আফসোস আমি কোথায় রাখবো বলো তো? জন্মের সময় মাকে হারিয়েছি, মাকে জিনিস কেমন তা বলতে আমরা পারি না। অনেক কষ্ট হতো সব সময়, যদিও বাবা ছিল আমাদের কাছে, কিন্তু সেও তো একা করে ছেড়ে চলে গেল। আগুনে চিৎকার করছে বাবা, আর আমি স্তব্ধ হয়ে তাকে দেখেছি। মুহূর্তে বাবা পুরো শেষ হয়ে গেল। চারপাশে কেউ ছিল না, স্থানটা নির্জন আর নীরব ছিল। সচরাচর সেখানে কোনো মানুষের দেখা পাওয়া মুশকিল। আমি বাবা বলে চিৎকার দিলাম। তখন আশিক খান আমাকে চড় দিয়ে বলে, আমি আমার সম্পত্তির মধ্যে কোনো হকদার চাই না, এদেরকে শেষ করে দে। আর টপ নিউজ দিবি যে এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার সময় গাড়ি ভেঙে গাছের সাথে বাড়ি খেয়ে গাড়ির তেল পড়ে যায়, কারণে হঠাৎ করে আগুন লেগে যায়, আর সেই আগুনে আতিক খান আর তার 2 সন্তান পুড়ে ছাই হয়ে যায়। তার গাড়ির দিকে ম্যাচের জ্বলন্ত কাঠে ছুঁড়ে মারে, সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন ধরেছে। রামিয়া বসে থাকে গাড়িটিতে, চিৎকার আর্তনাদ করতে লাগলো আমার বোনটা। বাবাকে হারিয়েছে, বোনকে হারাতে পারবো না। ছুটে গিয়ে সে আগুনে ঝাঁপ দেয়। তারা মনে করেছিল আমি হয়তো আর বেঁচে ফিরবো না। তারা সবাই চলেছে। শরীর আগুনের তাপে জ্বলে উঠছিল বারবার। 7 বছরের বাচ্চা আমি তখন, তেমন কিছুই জানি না। রাইমা আমাকে ধরে বসে ওর পেট ব্যথা উঠছিল। ও আমাকে বারবার চলে যেতে বলছিল, কিন্তু কি করব বলো? আমি ওকে মরতে দিলে যে চির এতিম হয়ে যাব। আমার একটাই তো বোন আছে, আর কেউ নেই পরিবার বলতে। আমি আমার বোন রাইমাকে অনেক ভালোবাসি, ও আমার কলিজার টুকরো। এই জন্য রাইমাকে তুমি কিছু বললেই আমার রাগ লাগে। থামে অধীর, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ফর্সা মানুষ কান্না চেপে রেখেছে, যার ফলে নাক মুখ লাল হয়ে উঠেছে। ছলছল আঁখি নিয়ে অধীরের পানে চেয়ে রয়েছে আরোহী। বড্ড অবিশ্বাস্য লাগছে সবটা। তার বাবা এতটা পাষাণ হতে পারে কি করে?
আর সেই 6 জন লোককে তারও এতটা নির্দয় কি করে হলো? আরোহীর তো কান্না করতে মন চাইছে, তবুও চুপ করে শুনছে সে। অধীর আর রাইমার আরেক অতীত তো তার এখনো জানা বাকি। আরোহী বলে, রায়মাকে কি করে বাঁচালেন? অধীর ফের ধরা গলায় বলতে লাগলো, রায়মাকে কোনোভাবে বের করতে পারছিলাম না গাড়ি থেকে। ছোট মস্তিষ্কে কিছু ঢুকছিল না। কোনো দিকে না চেয়ে ওকে পিঠে তুলে নেই। শরীরে বেশ আঘাত পেয়েছ। আমিও জখম অবস্থা ছিলাম, কিন্তু কোনোভাবেই আমাকে আর রায়মাকে হসপিটালে যেতেই হতো। নির্জন রাস্তায় আমি রায়মাকে পিঠে করে হাঁটছি। বারবার ফিরে তোর উপক্রম হচ্ছে, আবার ওকে হারানোর ভয় হচ্ছে। শরীরের শক্তি পাচ্ছিলাম না, কিন্তু ওকে নিজের সাথে জড়িয়ে রাখছিলাম, কারণ ওকে যদি হারিয়ে ফেলি তবে আমার কেউ নেই। ওকে হারানোর ভয় আমাকে বারবার ব্যথায় ভরে দিয়েছে। 4 ঘন্টার পথ হেঁটে প্রধান সড়ক পেয়েছিলাম। একজন ভালো মানুষ আমাকে দেখে সেদিন সাহায্য করেছিলেন। গাড়ি করে হসপিটালে নিয়ে যান, যেটা ছিল চৌধুরীদের হসপিটাল, আমার নানাদের। নানি ভাগ্যগুণে আমাদের চিনে ফেলেন, তিনি আমাদের চিকিৎসা করেন। অধীর থামল। আরোহী তার মুখটা নিজের হাতের ভাঁজে নিল, নিজের কপালের সাথে কপাল লাগিয়ে নিল সে। অধীর চোখ দুটো খোলা রেখেই চুপ করে আছে। আরোহী শব্দ করে কান্না করতে লাগলো। মুখে কোনো শব্দ সে বলতে পারছে না, নির্বাক বাকরুদ্ধ হয়ে কান্না করছে শুধু। তাদের মাঝে শুধু নিঃশ্বাসের বেগতিক শব্দ ব্যতীত আর কিছুই শোনা যাচ্ছে না। আরোহী কান্না জড়িত কণ্ঠে বলে, আপনি এত কষ্ট কিভাবে সহ্য করেছিলেন? কষ্ট তো এখনো কিছুই বলিনি। আমাদের সবে মাত্র এতিম হয়েছে। গল্পের সূচনা এখনো বাকি। আমার টেবিল হওয়া বাকি, তোমাকে দেখা বাকি, আর নিজের বেস্ট ফ্রেন্ড নামক গোপন শত্রুর কথাটাও তো বাকি। এখনো তো আমি সব বলিনি। আমার এতিম হওয়ার পর যে অত্যাচারগুলো সহ্য করেছে তাকে তুমি শুনবে? জানতে চাও কেন সেদিন তোমাকে বিয়ে করেছিলাম? শুনবে? আমার বুকের ভেতর জমে থাকে এত বছর সেই চাপা কান্না। কিভাবে শুনবে বলো? শোনার মতন নয় তা, যা শুনে তুমি সহ্য করতে পারবে না। না পারবো, আপনি বলুন, বলুন না, শুনি আপনার সবটা অতীত। অধীর ফেস দীর্ঘশ্বাস ফেলে আরোহীকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে, যেন একটু আলতোভাবে ধরলে সে হারিয়ে যাবে কোথাও। অধীরের হৃদয় জুড়ে আরোহীর বিচরণ শুধু। আরোহী তার বুকে মাথা রেখে কান্না জড়িত কণ্ঠে বলে, বলুন না ডেভিল, তারপর কি হয়েছে? আপনি এত কঠিন কি করে হলেন? চোখ বুঝে নিল অধীর। তিক্ত অতীতে ফিরে ডুব দিল সে। আরোহীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো সে, নানি আমাদের বাড়িতে নিয়ে এলো, চৌধুরী বাড়ি। আরফাত চৌধুরী তখন চৌধুরী বাড়িটা দেখাশোনা করেন, কারণ আলতাফ চৌধুরী তো আরও আগিয়ে চলে গিয়েছেন। মামা আমাদের জড়িয়ে ধরে বেশ কান্না করেছিলেন। তার আদরের বোনের শেষ চিহ্ন আমরা দুজন ছিলাম। নীলা চৌধুরী অনেক খুশি ছিলেন, তবে সেই খুশি বেশি দিন টিকে নেই। আর আমি আর রাইমা বাবাকে ছাড়া কখনো ঘুমাতেও পারতাম না। বিশেষ করে আমি যত সময় অবধি না বাবার বুকে মাথা রাখবো ততক্ষণ আমার ঘুম আসবে না। সেখানে তাকে না দেখে থাকাটা কেমন ছিল? কাউকে তেমন একটা চিনতাম না, তাকে ছাড়া আমরা একদম একা হয়ে যাই। নারীদের ঠিক মতো চিনতাম না, ছোট থেকে তো তাদের দেখিনি কখনো। ভাগ করতো তখন খুব বেশি। চৌধুরী বাড়িতে আমাদের স্থানটা ঠিক কোথায় জানো? হেতেম বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে সবসময়। নারীদের কাছে 2 বছর অবধি থাকি আমরা। অনুষ্কা রুলির জন্মের পর থেকে নীলা চৌধুরী একটু একটু করে পরিবর্তন হয়ে যায়। যদি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, তবে ঈশ্বরের ইঙ্গিতের শরবত এটাও বুঝিয়েছে যে রাইমা আর আমি এতেম। খাবার টেবিলে একসাথে খেতে বসলে উনি রাইমাকে সহ্য করতে পারতেন না, কারণ রাইমাকে সবাই অনেক আদর করত, বিশেষ করে মামা। মামার আদরের যত্নে রাইমা অনেকটা স্বাভাবিক হয়েছে, কিন্তু রাতে ঠিকই কান্না করত। পাশাপাশি রুমে থাকতাম আমরা। রাতে ভয় পেয়ে আমার বোনটা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠত, কারণ চোখের সামনে তার এখনো সবটা ভাসে। কি করে বাবাকে পুড়ে ফেলা হয়েছে। তখন বোনের কাছে গিয়ে তাকে জড়িয়ে রাখতাম, তবে নিচেও ভয় পেতাম। 2 ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরে টেবিলের নিচে কিংবা দরজার পেছনে লুকিয়ে পড়তাম। তখন খুব করে মা বাবার কমতিটা অনুভব হতো আমাদের। আমি রাইমার ছোট, কিন্তু ও অনেক দুর্বল। রাইমা কাছে নীলা চৌধুরী টেরা চোখে দেখতেন, সেটা আমি সবসময় বুঝতাম, তবে কিছু বলতাম না। কি আর বলবো বলো? এতিম ছিলাম তো। এতিমদের তো এই কষ্টেই প্রাপ্য। নানির আর মামার সামনে উনি আমাদের অনেক কাজের যত্ন দেখাতেন, তবে তাদের পেছনে রাইমাকে দিয়ে কাজও করিয়ে ছাড়তেন। যদিও উনি অত খারাপ মনে ছিলেন না, তবে মামি তো মামি হয়, মা তো আর নয়। একদিন পানি পান করতে গিয়ে ভুলবশত রাইমার হাত থেকে একটা ধারা পড়ে যায়, আর সেটা ভেঙে যায়।
সেদিন নানি আর মামা কেউ বাড়িতে ছিলেন না। মামি ওই দিন সারাদিন আর আমাদের খাবার দেয়নি। সারাদিন তো শুয়ে শুয়ে কাটিয়েছে দুজন। কিন্তু রাত নামতে অন্ধকার রুমে খিদায় তাড়না ছটফট করতে লাগলাম। রাইমা আমার চোখের পানি মুছে দেয়। আমি তো ছোট, তাই বড় সে আমাকে বুঝ দেয়। যখন পেট জ্বালা করতে লাগলো তখন একটা টাওয়াল পানি দিয়ে ভিজে সেটা আমার পেটে বেঁধে দিয়েছিল আমার বোন। আর ভুলের কারণে আমি খিদের জ্বালা সহ্য করেছি, এটা মানতে কষ্ট হচ্ছিল তার। সারা রাত সে চেয়ে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গল্প শুনিয়ে ঘুম পড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তার পেট ব্যথা উঠেছে। বয়সটা তখন কত ছিল আমাদের। তার ব্যথায় কোকে ওঠার শব্দে যেন আমার ঘুম না ভেঙেছে। তার জন্য আমার ছোট বোনটা ওয়াশরুমে গিয়ে মুখে কাপড় ঢুকিয়ে পেট ধরে চিৎকার দিয়েছিল। আমি সবটাই বুঝেছিলাম। আর অধীর থামল, চোখ মুখ ভরে উঠেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। আরোহী অধীরের দিকে পানি বাড়িয়ে দেয়। অধীর আরোহীর দিকে তাকিয়ে ধরা গলায় বলে, সে রাতকে আমি আর বলতে পারবো না। আরো খিদে যে কতটা কি সেটা ওই রাতে বুঝেছিলাম। দেখেছিলাম বোনের আর্তনাদ। আজ কত খাবার ফেলে দেয়, তবে সে রাতে একটা দারুণ নসিব হয়নি আমাদের কপালে। বোনের কান্না দেখে আমি মুখ চেপে ধরে কান্না করেছিলাম। বড্ড না অসহায় লাগতো তখন। আমার ছেলে এতিম, হ্যাঁ এতিম। তার বড় কোনো মতে দিন কেটে যাচ্ছিল আমাদের, কারণ আমরা দুই ভাই বোন একসাথে ছিলাম। এই কারণে হয়তো কষ্ট আমাদের ভেঙে ফেলতে সক্ষম হয়নি। যদি রাইমা কান্না করতাম তবে আমি ঠিক তাকে বোঝাতাম, হাসানোর চেষ্টা করতাম। আর যদি আমি কান্না করতাম তবে আমাকে গল্প শুনিয়ে ঠান্ডা করত। যেখানে ঢুকেছিলাম একজন ভোলা ভালো ছেলে হয়ে, তবে বের হয়েছিলাম কালো জগতের বাদশা হয়ে। যে হোস্টেল আমি থাকতাম সেটা বাইরে থেকে দেখতে ভালো, তবে তার ভিতরে অবস্থা সম্পর্কে কারো এক বিন্দু মাত্র ধারণা নেই। কালো জগতের সব কাজ তার মধ্যে হয়। সাধারণ বাচ্চাদের মতো তারা ট্রিট করে না সেখানে। যেখানে গালি ছাড়া কথাই বলা হয় না, সেখানে কি আশা করা যায় বলো তো? আরোহীকে জড়িয়ে ধরল অধীর, হাত দুটো কাঁপছে তার। আরোহীর দিকে তাকিয়ে সে বলে, রায়কে ছাড়া আমি থাকতে পারতাম না। আর সেখানে তো একা একা অন্ধকার রুমে থাকতে হতো। জানো আরো, আমার না প্রচুর ভয় হতো অন্ধকার রুমটাতে। বড় বড় ছেলেপেয়েরা সেখানে অনেক কালো জগতের কাজ করত। ড্রাগ, মাদক দ্রব্য থেকে নিয়ে অস্ত্রোপচার সব হতো সেখানে। আমি নতুন ছিলাম, তারা আমাকে প্রচুর টর্চার করতে লাগলো। খাবার খেতে গেলে থালায় ফেলে দিয়ে তাদের কাজ করাতো। খেতে দিত না, শান্তিতে ঘুমোতেও দিত না। আমি মনে মনে শুধু আমার কথা ভাবতাম। না জানি ও কেমন আছে, কোথায় আছে। জানি না মামা কেন আমাকে এখানে পাঠালেন। ধীরে ধীরে সবটা সহ্য সীমার বাইরে চলেছে আমার। আর না পেয়ে নিজেই লড়তে লাগলাম, মারামারি করতে শিখলাম। সেখানে স্মোকিং থেকে শুরু করে সব ধরনের নেশা এই বডিতে নিতে লাগলাম। এই কয়েক বছরের মাঝে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমার একজন সঙ্গী হয়, ওর নাম ছিল বীর। ওকে ওর বাবা এখানে রেখে যায় শক্ত এবং কঠিন হতে। বীর আমার সব থেকে কাছের বন্ধু হয়েছে। সব একসাথে করতাম আমরা। তখন আর ভয় করতো না, সর্বদা একে অপরের মাঝে ডুবে যেতে লাগলাম। কিন্তু একদিন একটা কাণ্ড। আমার কাছে রাইমা, বাবা আর মায়ের কয়েকটা ছবি ছিল। এক ছেলে সেটা নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। আমার সহ্য হয়নি। মায়ের ছবিটা ছিঁড়ে ফেলেছিল সে। কোনো দিকে না তাকিয়ে এলোমেলো ভাবে ঘুষি মারতে লাগলো। চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে শুধু মাথায় আঘাত করেছে। ওর মারা যাওয়ার পরও আমি থামিনি। শেষে বীর এসে আমাকে থামিয়েছিল। প্রথম রক্ত লেগেছিল অধীরের হাতে, পুরো শরীর রক্তের লাল হয়ে গিয়েছিল। সেখানে একটা রুল ছিল, উপস্থিত ছেলেদেরকে কখনো আঘাত করা যাবে না। আর আমি সে রুলস ভেঙে ফেলি, যার কারণে আমাকে সেখান থেকে বের করে দেয়। আমি বাড়ি যাইনি, বরং নিজেকে তৈরি করি হিংস্র পশুর ন্যায় হয়ে ওঠে। অধীর খান যেখানে আমার নাম হওয়ার কথা, সেখানে আমি আমার মায়ের পরিচয় বড় হয়ে উঠি। দা অধীর রায় চৌধুরী আন্ডারওয়ার্ল্ডের বাদশা হয়ে ওঠে। খুন খারাপা থেকে নিয়ে সব ধরনের কালো ব্যবসায় নিজেকে জড়িয়ে নেই। হয়ে উঠি পাষাণ হৃদয়হীন পশু। নিজের একটা আলাদা জগৎ তৈরি করে সেখানে রাজ করতে লাগলাম। আমার নাম শুনে ভয় কাঁপত পুরো শহর। শুধু আমাকে যে মাফিয়া, ডন, গুন্ডা, মাস্তান ছেলে বলা হতো এমন নয়। 24 বছর বয়সী ছেলেটাকে সবে এক নামে ডাকতে লাগলো, ডেভিল। আমার মনের মধ্যে কারোর জন্য দয়া মায়া জন্ম নিত না। দিনের পর দিন রক্ত দিয়ে গোসল করে উঠতাম। চোখের সামনে ভাসত বাবার হত্যাকারীরা। প্রতিশোধ নেওয়ার তাড়নায় আমি সবাইকে হন হন করে খুঁজতে লাগলাম। আমার এই ব্যস্ততার মাঝে আমার নামের ফায়দা লুফে নিতে লাগলো ফির। আমার পিঠে পিছিয়ে সে আমার নাম ব্যবহার করে নিজের নারী পাচারের ধান্দা শুরু করে। আমার বন্ধুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে সে। তবে কি জানো, এই সব জেনেও আমি চুপ থাকিনি।
নারীদের প্রতি আমার ছিল অনেক সম্মান। বলবো না মাফিয়ার গ্যাংস্টার হয়ে আমি সাধ্য পুরুষের ট্যাগ লাগিয়ে বেড়ানোর জন্য এমন বলছে। আমার মা ছিল নারী, আর আমার বোনও নারী। তাদের পর আমার জীবনে আগমন হলো তোমার আসার পর কত কিছু তো ছেড়ে দিয়েছে, কিন্তু বীর একের পর এক কাজ করেই যাচ্ছে। একদিন এমন কিছু করে যার কারণে অধীর থেমে যায়, চোখ বন্ধ করে শ্বাস নিল সে। আরোহীর দিকে তাকিয়ে বলে, সেটার বলার দরকার নেই, এগুলো আমার ব্যক্তিগত ব্যাপার। দেশে ফিরে এলাম, এসে শুনতে আরাফাত চৌধুরী আর নেই। আশা খান তাকেও শেষ করে দিয়েছেন। চৌধুরী পরিবার এবার ডুবতে লাগলো। চারদিকে তাদের অন্ধকার আর অন্ধকার। নীলা চৌধুরী সেদিন আমার পা চেপে ধরে বলেছিলেন, বলা হয় এতিমদের মাল নিতে নেই, কিন্তু তোমার মামা আর আমি তোমাদের বাবা আর তোমাদের হক টাকা নষ্ট করেছি। তোমাদের নানা বেশ সম্পত্তি রেখে গিয়েছিল তোমাদের জন্য। আমি আর তোমার মামা মিলে সব টাকা নিজেদের করে নিয়েছি, কারণ লোভ সামলাতে পারেনি। আমাদের ভুলের শাস্তি পেয়েছি। তোমার মামা তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বেটার করতে তোমাকে সেখানে পাঠিয়েছিল, আর তুমি তাই হয়েছ। বাবা, এবার একে একে সবাইকে শেষ করে দাও। চৌধুরীদের সবকিছু দেখতে শুরু করলাম। রাইমাকে দেখি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমাকে জড়িয়ে ধরে কি কান্না টানা কেঁদেছিল পাগলিটা। ওকে সেফ স্থানে রেখেছিল নানি, সবার চোখের আড়ালে। মাথায় প্রতিশোধের আগুন লেগে গিয়েছে আমার। বোন থেকে শুরু, সবার সেফটির দায়িত্ব আমার উপর পড়লো। সবাইকে সেভ করতে পারলেও রায়মাকে সেভ করাটা অনেক টাফ ছিল। আমার হাজার সেফটি দেওয়ার পরেও ওর উপর হামলা হয়ে থাকলো। তাই ওকে আবারও দেশ ছাড়া করলাম। উদ্দেশ্য ছিল সব প্রতিশোধ নেওয়া শেষে আমি ওকে ফিরে আনবো। ধীরে ধীরে সব শত্রুদের নাম জানতে পারলাম। তারা আমার চিনে না, আশিক খান চিনেছেন অনেক পরে। তারা এত বছর ধরে আমার বাবা আর তাদের টাকা আয়েশ করেছে। রাতে ঘুমোতে পারি না, বাবার চিৎকার আর তোনাতে আমার কানে গুঞ্জন তোলে। অনেক কষ্ট করে চৌধুরীদের আবারও তাদের উচ্চ পদে ফিরে আনলাম আমি। সবটি দেখলাম, 6 জনের নামও জানলাম। তারা কারো ছিল জানো? আশিক খান তোমার পিতা, শেখ সাহেব ডানার পিতা। আশিক খানের 2জন পার্টনার, আর একজন ছিলেন শেখ সাহেবের বোনের স্বামী। আর এই মহিলাটা ছিল রেজে, যে আমার বাবাকে। আরোহী অবাক হয়ে যায়। এত অবাক পুরো কথা শুনেও হয়নি। রেজি এই সবের পেছনে হতে পারে, এটা তার কল্পনার বাহিরে ছিল। অধীরের বিজনেস সে এত টাকা ইনভেস্ট করে, আর সেই নাকি অধীরের চরম শত্রু। অধীর ফের বলে, আমার বাবার টাকা সে আজ এত দাপট দেখায়। আমি সর্বপ্রথম শেখ সাহেবের বোনের স্বামীকে শেষ করি। তার কারণে আবির আমার শত্রু হয়েছে। আবির আমাকে খুনি মনে করতে থাকে, তাতে আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আই ডোন্ট কেয়ার। পরপর আমার শত্রুদের মধ্যে থেকে 3 জনকে নিজের মন মতো শান্তি দিয়ে আমি শান্ত। বাকি আছে রয়েছে আশিক আর শেখ। এদের আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে চাই, কারণ এরা হলো সবার মূল। আমি চেয়েছি তাদের এমন করে মারতে যাতে তারা আমাদের মতো রাতের আধারে মুখ চেপে কান্না করতে বাধ্য হয়, যেমনটা আমি আর রায়মা করেছে। আমি নিজের বন্ধুদের থেকে নিজের শত্রুদের খোঁজ খবর বেশি রাখতে লাগলাম। জানি শেখ সাহেবের মেয়ে আছে, আর তা হলো ডায়না। তারা চেয়েছিল ডায়নাকে দিয়ে আমাকে হাত করবে। আমার নাম ডাক দিয়ে তারা তাদের নিজেদের কালো ধান্দা চালিয়ে যাবে বলে একটা মিস্টেক করে ফেলে তারা। আমি কখনো কোনো পরনারীর প্রতি দুর্বল ছিলাম না। ডায়নাকে তারা নিজেদের মতো চলতে বলে, আর সে তাই করে, আর আমিও তাই চেয়েছিলাম। আমি ডায়নাকে বিয়ে করে নিজের সব রাগ ক্ষোভ প্রকাশ করতে চেয়েছি। ওকে কষ্ট দিয়ে শেখ সাহেবের মনে সে অনুভূতিটা অনুভব করাতে চেয়েছে, যা আমরা করেছে। ডায়না আমার পিছু পিছু ঘুরতে লাগলো, আর তাদের ভুল এটাই ছিল, তারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানে না। শুধু জানে আমি একজন গ্যাংস্টার মাফিয়া ডন। ডায়না আমার সাথে থেকে তার বাবাকে আমার সম্পর্কে বলতো, আমার কতটা ক্ষমতা আছে আর না আছে। শেখ বিজনেসের অফার নিয়ে এসেছিল, আমিও রাজি হয়ে যাই। ডায়নার সাথে আমার বিয়েও ঠিক হলো, সবটা ঠিক যাচ্ছিল। কিন্তু একদিন সময়টা ছিল সন্ধ্যার দিকে। আমি শুভ্র মাত্র জরুরি মিটিং শেষ করে গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কয়েকদিন পরেই আমার আর ডায়নার বিয়ে। সবটা যেন আমাদের মতোই হচ্ছিল। খুশি ছিলাম অনেক। ডায়নাকে বিয়ে করে ওকে কষ্ট দেওয়া ছিল আমার টার্গেট। হাজার চিন্তা ভাবনার পর গাড়ি থামলো। হঠাৎ করে আমার দৃষ্টি চলেছে গাড়ির জানলা ভেদ করে রাস্তার মাঝে এক এলোমেলো কেশবতীর বৃষ্টি উপভোগ করার দৃশ্য। থমকে যায় আমার হৃদস্পন্দন।
সাদা রঙের স্যালোয়ার কামিজ পরে নিচে পিঠে ছাড়িয়ে রেখেছে চুল। দোয়াত মেরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে রাউন্ড রাউন্ড ঘুরে বৃষ্টিতে ভিজছিল সে। বৃষ্টিতে ভিজে তার সফট জামা ভিজে যায়, পাতলা রঙের জামাটা ভিজে শরীরের সাথে লেপটে আছে, যার ধারণ শরীর ভাঁজ স্পর্শ হলো আমার চোখের সামনে। ফাঁকঢোক গিলে জানলা দিয়ে ফিরে দেখলাম সে এক অপরূপ সুন্দরী। তার সৌন্দর্য ধাঁচে ঘায়েল হয়েছিলাম আমি খারাপ মানুষ, লোকে আমাকে পাষাণ হৃদয়হীন বলে। সবাই জানে আমি টেপেও গ্যাংস্টার মানুষ। আমি আমার কারোর প্রতি সহানুভূতিশীল হওয়াটা অস্বাভাবিক ব্যাপার, কিন্তু সেদিন আমার পাষাণ সত্তাকে নাড়িয়ে তুলেছিল এক 16 বছরের কিশোর, যার বৃষ্টি উপভোগ করাতে আমাকে তার প্রতি বড্ড বেসামাল করে তুলেছিল। সেদিন বুঝতে পেরেছিলাম যে আমার একটা হৃদযন্ত্র নামক কোনো কিছু আছে, যেটা বুকে ঠিক বা পাশে চিনচিনে ব্যথা অনুভব করিয়েছিল। আমার রাতের ঘুম হারাম করার জন্য সেই 16 বছর বয়সী কিশোরটি যথেষ্ট হলো। পুরো দেওয়ানা করে তুলেছিল সে। বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না, চোখ সরিয়ে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। চোখে তো অনেক কিছু ভালো লাগে, কিন্তু তাই বলে যে সব কিছু পেতে হবে এমনটা তো নয়। আমি নিজের প্রতি খুবই বিশ্বাস ছিলাম, আবেগ দিয়ে নয় বরং বিবেক দিয়ে কাজ করাটা ছিল আমার স্বভাব। সামান্য এক কিশোরে আমার কঠিন সিংহ সত্তাকে নাড়িয়ে তুলবে এমনটা আমি মানতেই পারছিলাম না। একটা মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম, আবার মনে মনে সেই মানুষটাকে নিজে করে পাওয়ার জন্য প্রার্থনা করতাম। কি বাজে একটা অনুভূতি, তাই না? কারণে অকারণে তাকে দেখবার বাহানা খুঁজতে লাগলাম, তার সম্পর্কে জানতে চাইলাম। খবর লাগাতে জানতে পারলাম যে মেয়েটার নাম আরোহী, এতিম সে। তার পরিবারে মূলত কেউ নেই। কষ্ট হলো আমার, সে আমার মতোই বড় হয়েছে হয়তো। আমি যা সহ্য করেছি সেও তাই সহ্য করেছে। তার প্রতি দুর্বল হতে লাগলাম। জানতে পারলাম সে অনুষ্কার বন্ধু। ধীরে ধীরে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে খোঁজ করলাম। একদিক দিয়ে ডায়ানাকে বিয়ে করে আমি প্রতিশোধ নিতে চাই, তো অন্যদিক দিয়ে আরোহীকে নিজের দুর্বল বানিয়ে ফেলে। আমি তাকে ভালোবেসে ফেলেছি, খুব খুব চাই তাকে। সে আমার অস্তিত্বের সাথে মিশে গিয়েছে একদম। তাকে দেখার চেষ্টা আমি রোজ তার বাড়ির সামনে গিয়ে গাড়ির মধ্যে বসে থাকতাম। তাকে যদি একটুখানি দেখার সুযোগ হয়, সারাদিন কোনো মতো থাকলেও রাতে ঠিকই তার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তার চোখের আড়ালে। তার প্রতিদিন বা দিন আমি কঠিনভাবে আসক্তে পড়েছি। শেষমেশ আমি রায়মাকে সবটা বলি। ও আমাকে বলে আমি যেন আরোহীকে নিজের অনুভূতির কথা বলি, কিন্তু আমি আমার প্রতিশোধের কাছে হেরে যাচ্ছি। আরোহীকে আপন করে নিতে হলে আমি ডায়নাকে বিয়ে করে নিজের প্রতিশোধটা নিতে পারবো না। তারপর আমি ভেবে নিয়েছিলাম ডায়নাকে তো আমি মিথ্যে মিথ্যে বিয়ে করেছি, শুধু একটা নাটক। কখন ওকে আমি তো আপন করে নিব না। আমার দুর্বলতা আমার আরোহী থাকবে। অনুষ্কার মাধ্যমে তুমি আমাদের বাড়িতে এলে প্রথমবারের মতো। গেটে আসতেই তোমার সাথে ধাক্কা খেলাম আমি। প্রথমবার নারীর স্পর্শ আমার শরীরে অবশ করে দিয়েছিল। নিজের প্রিয় মানুষটাকে নিজের এতটা কাছে দেখে ছুঁয়ে দিতে ইচ্ছে করছিল, তবে মস্তিষ্ক আমাকে বারবার তিরস্কার করছিল। আমি ডায়নাকে বিয়ে করলে তোমার সাথে অন্যায় হতো, কিন্তু প্রতিশোধের কাছে আমি কিছু করতে পারছি না। তোমার মুখটা দেখলেই আমার বুকটা কেঁপে ওঠে। নিজেকে অনেকভাবে বুঝিয়ে তোমার থেকে সরে এলাম, কিন্তু রাতের ঘটনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। আমি তোমার প্রতি দুর্বল, সেই দুর্বলতা থেকেই তোমার সম্পর্কে সবটা জানার জন্য পাগল হয়ে পড়ে। তুমি কে, কার মেয়ে, তুমি এতিম হলেই বা কি করে? নানা প্রশ্ন নিয়ে আমি তোমার অতীতের পাতা খুলতে লাগলাম, আর তাতে এক এমন তথ্য আমার সামনে এসে ধরা দিল যা আমার ধারণার বাইরে ছিল। থমকে গিয়েছিলাম, সাথে ভরকেও গিয়েছিলাম আমি। কবুল বলার কয়েক মুহূর্ত আগেই পুরো বাড়ির লাইট অফ করে দিয়েছিল শুভ্র সেদিন। সে মুহূর্তে এসেও আমার কানে কানে বলে আমি যার প্রতি দুর্বল, যে নারী আমার পাষাণ হৃদয়হীন সত্তাকে নাড়িয়ে তুলেছে, দিনের পর দিন সেই নারীটি আর কেউ নয়, বরং আমার নিজের সবচেয়ে বড় আর নিকটের শত্রু আশিক খানের মেয়ে। তখন আমি বাক্যরুদ্ধ হয়ে গেছিলাম। সব প্রথম এটাই মাথায় আসলো, আমার বাবার প্রধান খনি আর এই সব কিছুর পেছনে আশিক খান নিয়েছে। ওনার বলাতেই তো শেখ এসব করেছে। ডানাকে আঘাত করে আমি শেখকে কষ্ট দিতে পারলেও আশিকের কিছু হবে না। কিন্তু আমি যদি তার মেয়েকে আঘাত করি তাহলে? কিন্তু তার মেয়েকে যে আমি ভালোবাসি। নিজেকে ধিক্কার জানিয়ে দিলাম। শেষমেশ কিনা আমি নিজের চরম শত্রুর মেয়ের প্রতি দুর্বল হলাম। তোমাকে পাওয়ার লোভটাও সামলাতে পারছিলাম না, কিন্তু তোমাকে বিয়ে করতে হলে তোমাকে আঘাতও করতে হবে আমাকে। ভালোবাসে মানুষটিকে কি আঘাত করা সম্ভব বলো? তবু আমি নিজের বাবার মৃত্যুর কথা ভুলিনি। নিজের জেদ ধরে রেখে ডানার হাত ধরে টানতে টানতে তাকে বের করে দিলাম নিজের বাড়ি থেকে। ডানা নিজেও একটা গেম খেলেছিল আমার সাথে। আশিক খান আর শেখ এতদিনে জেনে যায় আমি কে, তাই তারা ডায়নার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য এত উতলা হয়ে পড়ে।
আমি তাকে ধাক্কা দিয়ে বের করে দিই, তোমাকে বিয়ে করে জোর করে। প্রথম দিক আমি তোমাকে আঘাত করতেই চাইনি, দরকার ছিল না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি আরোহী, কিন্তু নিজের বোনের কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমার বাবার হত্যাকারীদের আমি শাস্তি দিয়ে ছাড়ব। রাইমা যখন জানতে পারে তুমি আশিক খানের মেয়ে, তখন সে তোমাকে ঘৃণা করতে শুরু করে, আমাকে তোমার থেকে দূরে চলে যেতে বলে। কিন্তু আমি ছিলাম নিরুপায়, নিজের চাল আমি চেলে গেলাম। আশিক খানের মনে সন্দেহ জাগে, আমার মতো লোক কেন একজন সাধারণ এতিম মেয়েকে বিয়ে করলো। এই প্রশ্নের উত্তরটা বের করতে আমি নিজেই তাকে সাহায্য করতে লাগলাম। তোমার একের পর এক তথ্য তার কাছে দিয়ে বাহানায় পাঠিয়ে দিলাম। আমাদের রিসেপশনের পার্টিতে উনি জ্যাককে তোমার খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। ওনার সন্দেহ দূর করতে আমি তোমার আঁচল আগুনে লাগিয়ে দিই, এরপর তোমাকে চর মারি সবার সামনে। তোমাকে আমার হাতে আহত হতে দেখে আশিক খান বুঝতে পারলেন যে তোমার সাথে নিশ্চয় তার কোনো না কোনো সম্পর্ক আছে, কারণ আমি আমার জীবনের সবচেয়ে বেশি ঘৃণা করি আশিক খানকে। আর তাকে কষ্ট দিতে হলে তোমাকে আঘাত করার পরেই তারা আমার বাড়িতে হিডেন ক্যামেরা লাগিয়ে যায়। সেটা আমি জানতাম, কিন্তু চুপ করেছিলাম। আশিক খান ততদিনে জেনেছে তুমি তার মেয়ে, তার হারিয়ে যাওয়া সে ছোট্ট মেয়ে। তিনি সহ্য করতে পারেন না তার মেয়েকে দিনের পর দিন এত কষ্ট পেতে দেখে। সে নিজের রাগ কামও করতে পারে না। ঠিক তেমনটা উনি করেন যেমনটা আমি চেয়েছিলাম। তুমি আমার ব্যাপারে বড্ড কৌতূহল ছিলে। আমি মাঝরাতে কোথায় উঠে যাই, কেন যাই, সবটা জানার ছিল তোমার তীব্র ইচ্ছা, যেটা আমার কাজকে আর অসহ্য করে তুলেছে। আমি লাইব্রেরির রুমে নিজের মায়ের ছবি আর তার ডায়েরি রেখেছিলাম। সারাদিন কাজ করার পর সে রাতে 3টার সময় নিজের মায়ের জিনিসপত্রগুলো নিয়ে থাকতাম। তাতে আমার মায়ের ছোঁয়া ছিল। নিজের মায়ের ছবির সাথে কথা বলে পার করতাম ঘন্টার পর ঘন্টা। আসলে মাকে কখনো সচক্ষে দেখিনি তো, তাই আর কি। তার সে জিনিসপত্রকে আরও আগলে রেখেছে, আর আজীবন রাখবো আমি। কিন্তু তুমি বুঝলে উল্টোটা। তুমি মনে করতে লাগলে আমি রাইমা নামক কোনো মেয়ের সাথে প্রেম করি, তাকে আমি এতটাই ভালোবাসি যে নিজের নামের মাঝেও তার নাম রেখে দিয়েছে। তোমার এই ধারণা ঠিক ছিল। আমি আসলে রাইমা নামক দুজন নারীকে বড্ড ভালোবাসি, নিজের মা আর মায়ের রূপের বোনকে। তুমি না আমাকে সবসময় একটা প্রশ্ন করতে, আমার নামের মধ্যে রায় কেন আছে? আরও আমি আমার বাবার পরিচয় বড় হয়নি, আমার তো সেই কপালটাই নেই। যদি বাবার পরিচয় দিতাম তাহলে তখনই আমার মৃত্যু, তার সাথে আমার বোনটারও। বড় হওয়ার পর নিজের জানের ভয় আমার কখনো ছিল না, কিন্তু বোনকে হারানোর ভয় আমায় কাবু করত। রাইমার পর তুমি আমার আরেক দুর্বলতা হয়েছ। তোমার কাছে আমি একদম অসহায়। আরও তোমার যে বড্ড ভালোবেসে ফেলেছে। আমার অশান্ত মনের শান্তি তুমি, আমার অসমাপ্ত গল্পের সূচনা তুমি। তোমায় ছাড়া এই আমিটা শূন্য, তোমাতে আমি পূর্ণ। তোমার তৃষ্ণা আমি তৃষ্ণার্থ, তুমি আমার তুমি। 1000 বছরের জন্য না হলেও, এক মুহূর্তের জন্য হলেও তুমি আমার। তোমাকে নিজের করে রাখার মাঝে একরাশ মুগ্ধতা কাজ করে। তোমার মাঝে নিজের শান্তি খুঁজে পাই চান। প্লিজ আমাকে আর কখনো একা রেখে যেও না, প্লিজ। আমি এমনিতেই একা, তুমি ছেড়ে গেলে নিশ্চয়ই যাবো আমি, প্রিন্সেস। লম্বা রাত নির্ঘুম কেটেছে দুজনের। অধীর দীর্ঘ সময় কথা বলার পর এবার থেমেছে। ছোট থেকে নিয়ে এই অবধি ঘটা সবটাই সে আরোহীকে সংক্ষিপ্তে বলেছে। আরোহীর সবটা জানার অধিকার রয়েছে, তাই সে বলেছে। নিজেদের মধ্যে আর মনোমালিন্যতা সে আর চায় না, তাই সবটা বলার তার। নিজের মধ্যে থাকা সব রাগ, দুঃখ, সুখ সবটাই আজ আরোহীকে সে বলেছে। এর মাঝে আবার অনেক কিছুই গোপনও করেছে, কারণ শত হলেও তো আরোহী আশিক খানের মেয়ে। বাবা সম্পর্কে সবটা জেনে নিশ্চিত কষ্ট পাবে সে। যতটুকু সে বলেছে ততটুকুতেই সে ভেঙে পড়বে, অধীর জানে। মেয়েটা ওপর উপর শক্ত হয়ে থাকলেও ভেতরে গুমট কান্নাটা লুকিয়ে বেড়াবে। অধীর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে। জীবন এক অদ্ভুত জিনিস, এই ভালো তো এই মন্দ। কখনো সুখের নদীতে ভাসিয়ে তোলে, আবার দুঃখের সাগরে ডুবিয়ে মারে। কখন কি হয় সেটা শুধুই নিয়তিই জানে। তার অতীতে যা হয়েছে সেই সব জিনিসের জন্য সে একদমই আরোহীকে দোষী মনে করে না। এতে আরোহীর কোনো দোষ নেই, কিন্তু রাইমা প্রথমে এই কথাগুলো মানতে নাড়া ছিল, কারণ দোষ তো তাদের দুই ভাই বোনেরও ছিল না। তবে কেন তারা এত কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছে? রাইমাকে সবটা বোঝাতে গিয়ে সেদিন আরোহীর জন্মদিনের রাতে আরোহী তাকে আর রাইমাকে একসাথে দেখে ফেলে। সাথে ভুলও বুঝে নেয় যে রাইমা অধীরের গার্লফ্রেন্ড। অধীর তাকে ধোঁকা দিয়েছে, তাকে ঠকিয়েছে, প্রতারণা করেছে তার সাথে, যার দরুন অধীরের গালে চর বসিয়ে দিয়েছিল। আরোহী আর রাইমা নিজের বাবার হত্যাকারীর মেয়েকে দেখে চেতে ওঠে।
অধীরের গালে থাপ্পড় দেওয়ার কারণে সেও তেড়ে এসেছিল। রাইমাকে কিছু বললেই অধীর রেগে যায়, সবটাই ছিল বল বোঝাবুঝি, যার কারণে আরোহীও অধীরকে ছেড়ে চলে এসেছিল। আর এই সুযোগটা কাজে লাগান আশিক খান। তিনি আরোহীকে নিজের কাছে নিয়ে তার মাথায় অধীর সম্পর্কে খারাপ মন্তব্য করতে লাগলেন, যার কারণে ভেঙে যাওয়ায় আরোহীর মনটা ঘৃণায় পরিণত হয়ে অধীর থেকে প্রতিশোধ নেওয়ার তাড়নায় ছটফট করছে। অধীর আরোহীকে অনেক আগে থেকেই ভালোবাসত। হাজারো কথা ভেবে আরোহী অধীরের দিকে তাকায়, সবটাই তার মাথায় এসেছে, কিন্তু এই সবের পরেও কোথায় একটা কিন্তু যেন থেকেই গেল আরোহীর মনে। অধীরের দিকে তাকিয়ে সে বলে, আমাদের বাড়িতে সেম বোম রাখার গুঞ্জন আপনিই তুলেছিলেন, বাবার কালো ব্যবসার পর্দা আপনি ফাঁস করেছিলেন। অধীর শান্ত গলায় বলে, হ্যাঁ, আমি ঠিক তাই করেছি, যা তোমার বাবা তোমার নাম করে করেছিল আমার সাথে। সে তোমার আসার পর থেকেই তোমার নাম ব্যবহার করে আমার একের পর এক ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছিল। আশিক খান জানতেন যে আমি কখনো তোমাকে কিছু বলবো না, কারণ সে ভালো করেই জানে আমি তোমার প্রতি কতটা দুর্বল। তাই তো তোমার নাম ব্যবহার করে আমাকে হাত করতে তার উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি কি কম চাই নাকি? আমি হলাম অধীর রায় চৌধুরী, ছাড়ে কিন্তু ছেড়ে দিয়ে না, আর নিজের শত্রুদেরও তো ভুলেও না। আমার বাবার টাকায় বাড়ি বানিয়ে এতদিন শান্তি মতো বাস করেছিল শেখ সাহেব, কিন্তু আজ দেখো সে বাড়ির একটা ইটের কোনো তুমি খোঁজ পাবে না। আর আমি চাই তুমি আমার এই শত্রু খেলা থেকে এখন দূরে থাকো। আর আমি আমার সব হারিয়েছি, নিজের মা বাবা, পরিবার, পরিজন, আপনজন। এখন আছে শুধু রাইমা, তুমি আর আমাদের অনাগত সন্তান। তোমাদের কারো কোনো কিছু হলে আমি একদমই ভেঙে পড়বো। এতদিন যদি তোমার সাথে আমি এই প্রতিশোধের খেলায় খেলেছি, তবে এখন আর হবে না। নিজের খেয়াল রাখো আরো, প্লিজ। তোমাকে সেভ রাখার জন্য আমি, কিয়ান আর আবির পাগল হয়ে গেছে। কোথায় তুমি সেভ থাকবে, কারণ আশিক খান তোমাকে ছাড় দিবে না। আমার নিজেকে নিয়ে নয়, বরং তোমাদের নিয়ে বেশ ভয় হয়। আমার পাষাণ হৃদয় কাঁদে শুধু তোমাদের জন্য। শক্ত করে জড়িয়ে ধরল অধীরকে আরোহী। শব্দ করে কেঁদে উঠেছে সে, হাউমাউ করে কান্না করতে লাগলো সে। কোন বিষয় রেখে কোন বিষয় সে বলবে সেটা সে জানে না, তবে আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে নিজের কাছে তার। আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে তার কপালে কপাল লাগিয়ে শব্দ করে কান্না করছে। অধীর কোনো প্রতিক্রিয়া করছে না, না তাকে কান্না করতে নিষেধ করছে, থমকে চুপচাপ বসে আছে। চোখ দুটো অনুভূতিহীন দেখা যাচ্ছে তার। নিজের তিক্ত অতীত মনে করে তার চোখ মুখ অনুভূতিহীন হয়ে গিয়েছে। বুক চিরে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আরোহী চেঁচিয়ে কান্না করছে, অধীর কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। আরোহী কান্না করতে করতে অধীরের মুখের দিকে তাকিয়ে হাত জোর করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমায় ক্ষমা করে দিন, আমি আপনার সাথে অন্যায় করেছি। আপনার উপর বিশ্বাস না করে আমি আমার বাবার কথাই বিশ্বাস করেছি, আর তার কথা শুনে আমি আপনাকে আঘাত করেছি। আমি দোষী, আই এম সরি। আরোহী কান্না করতে লাগলো। অধীর এবারও চুপ। আরোহী বুঝলো না কেন সে চুপ, তাই ফের বলে, কিছু বলুন না ডেভিল, আপনি আমায় ক্ষমা না করলে আমি নিজেকে সারা জীবন অপরাধী মনে করে থাকবো। অধীরের বুকে মাথা রেখে ফুপিয়ে কান্না করতে লাগলো এক নাগারে আরোহী। নিস্তব্ধ রাতে তার কান্নার শব্দ ছাড়া অন্য কিছুই শোনা যাচ্ছে না। সবাই গভীর নিদ্রায় মগ্ন। এখন রাতের শেষ প্রহর। এখন নিস্তব্ধ রজনীতে নিজের বিছানায় বেঘরে ঘুমাচ্ছে অনুষ্কা। রাতের এই সময়টা সে বেশ গভীর ঘুমে মগ্ন। চারপাশে আপাতত ভূমিকম্প হয়ে গেলেও তার ঘুম ভাঙবে না তাতে সে নিশ্চিত। জানলা দিয়ে বাহিরের মিটিমিটি আলো সফেদ পর্দা ভেদ করে তার মুখে জুগলে পড়ছে। চারপাশে পিনপতন নীরবতা বিরাজ করছে। হঠাৎ করে এক বিকট আওয়াজে ঘুম ছুটে যায় অনুষ্কার। ভয়ে ধরফড়িয়ে লাফিয়ে উঠে বসল সে। গভীর ঘুম ছুটে এবার তার বুক ধুকপুক করতে লাগলো। হঠাৎ ঘুম ভাঙার কারণে কি হয়েছে সেটা বুঝতে কিছু সময় লাগলো তার। ক্ষণিক সময় পর যখন ফের সেই বিকট শব্দ আসলো, তখন সে ঘাড় কাত করতে চাইলো পাশে। বুঝলো এমন বিকট আওয়াজ তার ফোন থেকে আসছে। এত গভীর আর আরামের ঘুমটা এত রাতে ফোন করে ভেঙে দেওয়ার কারণে মেজাজ চড়ে উঠল অনুষ্কার। ফোনটা হাতে নিল। ফোনকৃত করা মানুষটাকে ইচ্ছে মতো কিছু শুনিয়ে দিতে, কিন্তু ফোন হাতে নিয়ে সে অবাক। সম্পূর্ণ অজানা একটা নাম্বার থেকে তাকে গুনে গুনে 40 বার কল দেওয়া হয়েছে। অনুষ্কার মাথায় হাত দিয়ে ফেলে, এমন কেউ কি আছে নাকি যে এতবার এত ধৈর্য নিয়ে কাউকে কল করে? একদমই অবিশ্বাস্য ব্যাপার এটা। কলটা ধরল অনুষ্কা। হ্যালো বলতেই অপর পাশ থেকে বলে, ওই রমণী খালা, আপনার কণ্ঠস্বর শনিবার লাইগা মোর চোখখানা অতিষ্ঠ হয়ে উঠছে।
কেমন আছেন আন্টি? চোখ মুখ একরাশ বিরক্তি এসে হানা দিল অনুষ্কার। শেষ রাতের দিকে এমন উদ্ভট কথাবার্তা তার মাথা ব্যথা ধরিয়ে দিয়েছে। রাগে গজগজ করতে করতে চেঁচিয়ে বলে, হোয়াট ননসেন্স। লোকটা হেয়ালি করে বলে, নংসেন্স নয়, বরং তোমার সেন্স ঠিক করার লোক আমি। কি? নোট কে বলো, কেশ। অনুষ্কার মাথায় আগুন ধরিয়ে দিল। কয়েক মুহূর্ত লাগলো বুঝতে আসলে অপর পাশে কে রয়েছে। রাগে তীরে তীরে মেজাজ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই অসভ্য লোক, তুমি আবার আমাকে কল করেছো? কিয়ান দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, না গো কলিজার আন্টি, আমি ইচ্ছা করে আপনাকে কল দেইনি তো। আমার এই হাত মনের বিপরীতে গিয়ে আপনাকে কল দিয়েছে, আর আমার এই মুখ তোমার সাথে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কথা বলছে। নাহলে আমি তো সিঙ্গেল পারসন, কোনো মেয়েদের দিকে ভুলেও তাকাই না, বরং তারা আমাকে আপনার মতো করে চোখ দিয়ে গিলে খায়। আমি ইনোসেন্ট। অনুষ্কা এবার বেশ রেগে গেগে গিয়ে বলে, এই ইডিয়েট, একদম বাজে কথা বলবি না। আমি কখন তোকে চোখ দিয়ে গেলে খেয়েছি? আর একবার যদি বলো আমাকে, আমি আন্টি তো জানি মেরে ফেলবো তোমায়। কিয়ান কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি অনেক ভয় পাচ্ছি আন্টি। মাইর খাবি এবার। আমার আরামের খুব নষ্ট করে আমার সাথে ফান করা হচ্ছে। দাঁড়া তুই, তোকে এবার কাঁচা গিলে খাবো আমি। দেখলেন দেখলেন আন্টি, আমি তো আগেই বলেছিলাম আমার মতো ছেলেটাকে আপনারা সব মেয়েরা চোখ দিয়ে গিলে খায়। ওহ গড, আমি এত সুন্দর কেন? এই আন্টির বয়সী রমণীটাও আমাকে ছাড়লো না। কি যে মোর জ্বালা হলো। অনুষ্কা অতিষ্ঠ হয়ে চেঁচিয়ে উঠল এবার, এই ছেলে, আমাকে কেন আন্টি বলো তুমি? আমার এখন রাগ লাগছে খুব। কিয়ান মুগ্ধ হয়ে যাওয়ার মতো কণ্ঠে বলে, আমার রাগ শুধু নিজেদের প্রিয় মানুষদের সাথেই করি। তার মানে আমি আপনার প্রিয় মানুষ আন্টি। শাট আপ ইডিয়েট। কিয়ান চুপ করলো। অনুষ্কার আগে দুঃখে ব্যথিত হয়ে এবার ধীর গলায় শান্ত ভঙ্গিতে বলে, বলো কেন আমাকে এত রাতে ফোন করেছো? প্লিজ জ্বালাতন করবে না, সত্যি সত্যি বলবে। কিয়ান এবার নড়ে চড়ে উঠল সঠিকভাবে উত্তর দেওয়ার ভঙ্গিতে। সে বলে, আসলে আন্টি আমার শরীরটা না অনেক খারাপ লাগছে। অনুষ্কা অবাক হয় কপাল কুঁচকে বলে, শরীর খারাপ তো ডাক্তারের কাছে যাও, আমাকে কেন কল করেছো? কিয়ান একটা ঢোক গিরে বলে, আসলে আমার সন্দেহ হচ্ছিল তাই আপনাকে কল দিয়েছি। অনুষ্কা এবার বলে, সন্দেহ? কিসের সন্দেহ? এই সোজাসুজি বলে ফেলো তো, কি হয়েছে আর কেমন শরীর খারাপ তোমার? কিয়ান নিজের কপালের ঘাম মুছে বলে, আন্টি আমার না মাথা চক্কর দেয়, বমি পাই, কিছু খেতে পারিনি, কিছুই ভালো লাগে না, একটু পর পর ওয়াশরুমে যাওয়া লাগে। অনুষ্কা বেশ মনোযোগ দিয়ে শুনছিল সবটা। এখন সে বলে, এই সব সমস্যার কথা তুমি তো তোমার ডাক্তারকে বলবে, এখানে সন্দেহের কি আছে বলো তো? কিয়ান ফের শুকনো ঢোক গিরে বলে, আসলে আন্টি হয়েছে কি জানেন? কি? আমার মনে হয় আমি মা হতে যাচ্ছি আর আপনি বাবা হবেন। হোয়াট? কিয়ানের কথায় আগামাথা কিছুই বুঝলো না অনুষ্কা। সবটা মাথার উপর দিয়ে চলে গেল তাই। অবাক হতবুদ্ধি হয়ে সে ফের বলে, কি কি বললে তুমি? অনুষ্কার এমন কথা শুনে কিয়ান কাঁচুমাচু ভঙ্গিতে বলে, আমি জানতাম তুমি আমাদের অস্বীকার করবে। তোমার জীবনে তো অন্য একজনের আগমন ঘটেছে তাই না? ও গড, এখন আমার কি হবে? আমি এই মুখ কাকে দেখাবো? গড গড। অনুষ্কা ভ্যাবাচাকা খেয়ে যায়। শান্ত হয় সে। নিস্তব্ধ রাতে কিয়ানের এমন আজগুবি মার্কা কথাবার্তা তা ঠিকঠাক বোধগম্য হচ্ছে না, বরং সবটাই মাথার দুই হাত ওপর দিয়ে যাচ্ছে। এত রাতে লোকটা ফোন করে তাকে বিরক্ত করার জন্য এসব বলছে, নাকি সত্যি সবটা? না, অনুষ্কা এইসব কি ভাবছে? মাথায় কাজ করলো কিয়ানের প্রথম কথা, আমি মা আর তুমি বাবা। কথাটা বুঝতেও সময় লাগলো ওর। কিয়ান যে তার সাথে ফাজদামি করছে তাতে সে শতভাগ নিশ্চিত। তাই তো উগ্র মেজাজ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এই তুমি মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য বোঝো না? তুমি মা কি করে হও? কিয়ান কান্না জড়িত কণ্ঠে বলে, যেমন করে তুমি বাবা হও। হোয়াট? ফাজলামি করো আমার সাথে? জানো আমি কে? দ্য অধীর রায় চৌধুরীর বোন হই আমি। ভাইকে বললি সে তোমার পা ভেঙে হাতে ধরিয়ে দেবে। ফোন রাখো। আমার এত সর্বনাশ করে এখন তুমি আমাকে সারাচ্ছ? এটা কিন্তু ঠিক না। আমি সবাইকে বলে দিব যে তুমি আমার সাথে ওই দিন কি কি করছো।
অনুষ্কা থামলো কৌতূহলী হয়ে বলে, ওই দিন কি করেছিলাম আমি? ইয়ান লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, যা দুষ্টু, সেসব কি মুখে বলা সম্ভব? আমার লজ্জা করবে না বুঝি? অনুষ্কা এবার বলে, এই সত্যি করে বলো তো, তুমি আসলে ছেলে নাকি ছেলে রূপে মেয়ে? অনেকে থাকে না উপরে দেখতে ছেলেদের মতো কিন্তু ভেতরে ভেতরে মেয়ে মেয়ে ভাব। ওয়াক থু থু, কি সব বলছেন আন্টি? কল কাট কর, না হলে এখনই এসে তোর 12টা বাজিয়ে ছাড়বো। আমার চুলকানি হয়েছে আন্টি। অনুষ্কা দাঁত কিরমির করতে করতে বলে, কিছু চুলকানিযুক্ত মানুষদের একটু চুলকানির মলম লাগিয়ে দিতে পারলে মনটা শান্তি পেত। হতচ্ছাড়া, কল রাখ। কল কেটে দিল ইয়ান। শব্দ করে হাসতে লাগলো সে। মেয়েটাকে তার প্রথম দিনই ভালো লেগেছে, বেশ মনে ধরেছে বলেই তাকে জ্বালাতন করছে সে। সে জানে অনুষ্কা আরোহীর বান্ধবী আবার অধীনের বোন, তাই সে বিয়ানের সাথে একটু দুষ্টুমি করতে সে এইসব করছে। সে কিন্তু আবার ভদ্র ছেলে, বেশি কিছু করে না, খালি মাঝে মাঝে খোঁচা দেয় একটু একটু আর কি। কিয়ান ফোন কেটে সোজা উপর হয়ে শুয়ে পড়ল বিছানায়। এই মেয়েকে 40 বার কল করতে করতে সে বড্ড ক্লান্ত, বেশি ক্লান্ত। এবার তার বিশ্রামের প্রয়োজন। চোখ বন্ধ করতেই নেমে আসছে ঘুম। গভীর ঘুমে অচেতন হয়ে রইল সে। সময়টা ভোর 5টার দিকে। চারদিকে এখনো নিস্তব্ধতা বিরাজ করছে। মৃদু পাখিদের একটু একটু গুঞ্জন হচ্ছে, হয়তো বেশ মন দিয়ে শূন্য বোঝা যায়। কান পাতলেই শোনা যাবে অপর রুমে ঘুমিয়ে থাকা মানুষের গভীর থেকে গভীর নিঃশ্বাসের ভারী শব্দ। এছাড়া সবটাই নিস্তব্ধ, শান্ত হয়ে আছে। দীর্ঘ সময় কান্না করা শেষে এখন থেমে থেমে হেঁচকি তুলছে আরোহী। বেশ সময় কান্না করার ফলে চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছে। সোফায় অধীরের বুকের উপর আধশোয়া অবস্থায় মুখ গুজে আছে সে। নিজের অপরাধ বোধ থেকে সে এখন হেঁচকি তুলে কান্না করছে। বারবার নিজের নাক মুখের পানি এক করে অধীরের শার্টে মুখে চোখ ঘষছে। এতে কিছুই বলছে না অধীর, বরং চুপচাপ শান্তভাবে আরোহীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করে আছে। কয়েকটা মাস পর নিজের বউটাকে সে কাছে পেয়েছে। অশান্ত বুকটাকে এখন শান্ত করতে ব্যস্ত সে। চুপচাপ প্রিয়তমাকে নিজের সাথে চেপে ধরে রাখার মাঝেও মিলছে এক অদ্ভুত শান্তি। আরোহী চোখ তুলে তাকায় অধীরকে চোখ বন্ধ করে থাকতে দেখে। মুখ উঁচিয়ে অধীরের গালে টুপ করে কিস করলো সে। চমকে চোখ খুলল অধীর, তাতে চোখাচোখি হলো দুজনে। অধীর অবাক চোখে না তাকিয়ে নিজের অপর গাল পেতে দিল সে। আরোহী বুঝল না কেন সে অপর গাল তার দিকে এগিয়ে দিল, কেন? কপাল কুঁচকে প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করলো সে। ইশারায় জিজ্ঞেস করলো, কি? অধীর আরো একটু গালটা এগিয়ে দিয়ে বলে, এক গালে চুমু খেলে পাপ হয়, তাই আরেক গালে চুমু দিয়ে নিজেকে পাপ মুক্ত করো প্রিন্সেস। অদ্ভুত কথা শুনে কপাল কুঁচকে এলো আরোহীর। লোকটা এমন সব কথা এই মুহূর্তে একদমই তার প্রত্যাশার বাহিরে ছিল। শান্ত থেকে সে ফের মুখ এগিয়ে নিয়ে অধীরের অপর গালে নিজের ঠোঁট স্পর্শ করল। ঠোঁট এড়িয়ে হাসত, তবে উদাস আরোহী ঠাই চুপচাপ বসে রইল। যেটা চোখে পড়ল অধীরের, তাই সে বলে, কি হয়েছে প্রিন্সেস, মন খারাপ কেন, এতটা উদাস কেন? আমি একটু আদরের যত্ন করি। আরোহী চুপ, একদম চুপ। অধীর মুখ এগিয়ে নিয়ে তার ফোলা ফোলা গালে নিজের নাক চেপে ধরল। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ নরম গালে অনুভব করতেই সর্বাঙ্গ শিউরে উঠল মেয়েটা। খামচে ধরল অধীরের কাঁধের শার্টের খানিকটা অংশ। জোরে নিঃশ্বাস নিল, যাতে বেকুব হলো অধীর। কানের কাছে লো ভয়েসে বলল, জান, এত লম্বা দীর্ঘশ্বাস ফেলে আমাকে পাগল করে দিও না। এমনিতে কয়েক মাস বউহীন কাটিয়েছে, এখন যদি নিজের এই অবস্থায় তুমি আমাকে এমন নেগেটিভ ফিল দাও, তবে কিন্তু এটা বড্ড খারাপ হবে তোমার জন্য। ছি, আপনি এখনো এতটা নির্লজ্জ কেমন করে থাকেন বলেন তো? লজ্জায় ছিটিয়ে গিয়ে অধীরের বুকে মুখ লুকিয়ে কথাটা বলে আরোহী। অধীর ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলে, ম্যাডাম এখনো মানে কি? আমি কিন্তু এখনো পিওর সিঙ্গেল। আর ঠোঁটে কামড় অনুভব করতেই চোখ বুঝে নিল অধীর। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগে তার উষ্ণ ওষ্ঠ কামড় বসিয়ে দিল আরোহী। এতে যেন নিজের বিপদ ডেকে আনলো সে। মাথা থেকে হাত সরিয়ে কোমর জড়িয়ে ধরে নিজের আরো ঘনিষ্ঠ করল সে। আরোহী ঠোঁটের ভাঁজে নিজেকে পুরোপুরি ছেড়ে দিল সে। অনেকদিন পর তৃষ্ণার্ত মানুষ নিজের তৃষ্ণা মেটাতে যেমনটা করে, ঠিক তার মতো করেই নিজের তৃষ্ণা মেটাতে ব্যস্ত অধীর। ভালোবাসা দুটো মানুষের মনোমালিন্যতা আজ কেটে গিয়েছে। একে অপরের উপর আজ ভালোবাসা উপড়ে পড়ছে তাদের। বেশ সময় পর আরোহীকে ছেড়ে দিল অধীর। সরে আসার আগে শব্দ করে 2-3 বার কিস করল সে।
কেঁপে উঠল আরোহী। অধীর সরে এসে তার বন্ধ চোখের বাধায় দৃষ্টি ফেরে। অতিমাত্রায় কান্না করার ফলে বেশ ফুলে আছে তার আখিদয়। অধীর দেখল নিজের অর্ধাঙ্গিনীকে, ফর্সা মুখটা কেমন লজ্জায় লাল লাল আভা ফেলছে। অধীর একটু হেসে বলে, এক বাচ্চার মা হতে চলেছেন ম্যাম, আর এখনো সেই প্রথম দিনের মতো করেই লজ্জা পাচ্ছ? আরোহী চুপ, একদমই কথা বলছে না। এখন তার আর মন খারাপ নেই। লজ্জায় আড়ষ্ট হয়ে সে দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে নিল। অধীর তার হাত সরাতে সরাতে বলে, এই যে প্রিন্সেস, বুঝলাম না এত লজ্জা পাচ্ছেন কেন? আমি কি কিছু করেছি নাকি? অধীরের কথায় আরোহীর আরো লুকিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু অধীর তার দু হাত নিজের এক হাত দিয়ে আটকে ধরো। অন্য হাতে আরোহীকে নিজের একদম কাছে নিয়ে এসে জড়িয়ে ধরো। নত দৃষ্টিতে সে মাটির দিকে তাকিয়ে আছে। অধীর তার লজ্জা মিশ্রিত মুখখানা দেখে বলে,